আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ১০ম শ্রেণীর একটি কবিতা 'দ্য স্নেইল' এই কবিতাটি নিয়ে। কবিতাটি লিখেছেন উইলিয়াম কপার। প্রথমে আমরা উইলিয়াম কপার সম্পর্কে জেনে নেব। এখানে স্কাই কালারে দেখতে পাচ্ছি যে উইলিয়াম কপার সম্পর্কে, অর্থাৎ যে লিখা আছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট এই সম্পর্কে জেনে নেব। উইলিয়াম কপার ওয়াজ বর্ন ইন 1731 অ্যান্ড হি ওয়াজ ডাইড ইন 1800। উইলিয়াম কপার জন্মগ্রহণ করেছিলেন ১৭৩১ খ্রিস্টাব্দে এবং তিনি মারা গিয়েছিলেন ১৮০০ খ্রিস্টাব্দে। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস। তিনি তার সময়ের যে সমস্ত জনপ্রিয় কবিরা ছিলেন তার মধ্যে একজন ছিলেন। William Cowper changed the direction of the 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. উইলিয়াম কপার গ্রাম্য পরিবেশ এবং লোকজনদের জীবনযাত্রা নিয়ে লেখনের মাধ্যমে অষ্টাদশ শতাব্দীর যে কবিতার প্রকৃতি তার কিন্তু দিক পরিবর্তন করে দিয়েছিল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যেহেতু এটা অষ্টাদশ শতাব্দীর মানে কবিতা আরকি। তো বলা হচ্ছে যে অষ্টাদশ শতাব্দীতে যে ধরনের কবিতাগুলো লিখা হতো, বিশেষ করে এখানে আমরা দেখতে পাবো যে যখন কবিতাটা লেখা হচ্ছে সেই সময়ে যে পিরিয়ডটা চলছে ১৭০০ খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে, ১৭০০ থেকে প্রায় ১৭৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্লাসিক্যাল এজ নামে আমরা জানি। তো এই সময়ে যে কবিতার বৈশিষ্ট্যগুলো ছিল সেইগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। মানে এখানে সমাজের যে সমস্ত সম্ভ্রান্ত আ ফ্যামিলি ছিল তাদেরকে নিয়ে লেখা হতো। এখানকার কবিতাগুলো ছিল intellectual, এখানে নেচারের কোনো অবস্থান ছিল না। তো এই যে একটা নিয়ম কানুন ছিল এবং সেখানকার কবিতার ধরাবাঁধা একটা স্টাইল ছিল বা নিয়ম ছিল, হিরোইক কাপলেটে লেখা হতো। তো এই ধরনের নিয়মগুলোকে কিন্তু পরিবর্তন করে দিয়েছিল। His famous works include only hymns and the task. তার যে সমস্ত প্রখ্যাত কবিতাগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল only hymns, the task. The poem takes us into the private world of a snail. এই কবিতাটি আমাদেরকে একটা শামুকের ব্যক্তিগত জীবনের বা ব্যক্তিগত পরিবেশে নিয়ে যায়, where it is seen to lead a self-sufficient life, যেখানে দেখতে পাওয়া যাবে যে এটা একটা self-sufficient life লিড করছে, অর্থাৎ নিজের আত্মসন্তুষ্টি অর্জন করে জীবনযাপন করছে। We are allowed to observe, আমাদেরকে এটা অবজার্ভ করতে দেওয়া হবে in minute detail, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এর বিবরণটা দেখতে পাবো। দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট, যদিও ছোট তথাপি কিন্তু এটা কিন্তু একেবারে আত্মসন্তুষ্টিমূলক ভাবে থাকে। এট সেলফ কন্টেন্ট অর, তবুও এটা আত্মসন্তুষ্টিমূলক একটা জগৎ। ইন হুইচ এ স্নেল লিভস, যেখানে একটা স্নেল বসবাস করে। তো এক্ষেত্রে কয়েকটা কথা বলছি যে এই যে কবিতাটি লেখা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে, অর্থাৎ এখানে যে কবি উইলিয়াম কপার, এই উইলিয়াম কপারকে কিন্তু বলা হয় প্রি রোমান্টিক পোয়েট। অর্থাৎ এই যে প্রি রোমান্টিক কাদেরকে বলা হচ্ছে, যারা রোমান্টিক যুগের আগে কবিতা লেখা শুরু করছে। অর্থাৎ রোমান্টিক যুগের সূত্রপাত হচ্ছে ১৭৯৮ খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজের দ্বারা এই যৌথ উদ্যোগে দ্য লিরিক্যাল ব্যালাড নামে একটা কাব্য প্রকাশ করছে। এই লিরিক্যাল ব্যালাডস কাব্য প্রকাশ করার মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে ১৭৯৮ খ্রিস্টাব্দে রোমান্টিক যুগের সূত্রপাত হচ্ছে। কিন্তু এই আনুষ্ঠানিকভাবে রোমান্টিক যুগের সূত্রপাত হওয়ার আগে যে যুগটা রয়েছে সেই যুগটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল এজ। এই ক্লাসিক্যাল এজের লেখনের যে বিষয়বস্তুটা ছিল, তাদের যে নিয়ম নীতিগুলো ছিল, তাদের যে কবিতার বিষয়বস্তুর প্রকৃতিগুলো ছিল বা তাদের যে স্টাইল ছিল, রাইটিং স্টাইল বা ফর্ম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একেবারে টোটালি এই রোমান্টিক কবিতা থেকে ডিফারেন্ট ছিল। তো এখানে বলা হচ্ছে যে রোমান্টিক যুগের সূত্রপাত হচ্ছে ১৭৯৮ খ্রিস্টাব্দে, কিন্তু তার আগে যখন ক্লাসিক্যাল এজ চলছিল, এই ক্লাসিক্যাল এজ চলাকালীনই আমরা দেখতে পাবো যে অনেকগুলো কবিতা লিখা হবে, যে কবিতাগুলো কিন্তু মানে রোমান্টিক ধাঁচে লিখা হবে। অর্থাৎ রোমান্টিক কবিতাতে যে সমস্ত এলিমেন্ট গুলো থাকবে সে সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে এই ধরনের কবিতাগুলোকে বলা হচ্ছে প্রি রোমান্টিক পোয়েট্রি, এবং এই পোয়েটদেরকে বলা হচ্ছে প্রি রোমান্টিক পোয়েট। তাহলে আমরা জেমস টমসন নামে একজন কবিকে দেখতে পাবো। সেই কবির হাত ধরেই কিন্তু প্রথমেই এই নেচার পোয়েট্রি গুলো লেখা শুরু হবে, যদিও তিনি প্রথম প্রি রোমান্টিক পোয়েট হিসেবে পরিচিত আর কি। তো দ্য সিজনস কবিতাটি যখন লিখেছিলেন তিনি, তো দ্য সিজনস এর মধ্যে ৪টা সিজনস রয়েছে, ৪টা সিজন ১৭২৬ খ্রিস্টাব্দ থেকে পরপর পাবলিশড হবে ১৭৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
এবং এই যে কবিতার বিষয়বস্তু, এই কবিতার বিষয়বস্তুটা দেখতে পাবো আমরা যে ৪ টা যে কবিতা থাকবে আলাদা, আলাদা ৪ টা কবিতাতেই কিন্তু প্রকৃতি নিয়ে আলোচনা করা থাকবে। অর্থাৎ প্রকৃতির যে বিষয়, বিভিন্ন সিজনে প্রকৃতির যে অবস্থা, একটা ন্যাচারাল যে বিউটি থাকছে সে সম্পর্কিত কিন্তু আলোচনা থাকবে। কিন্তু যেহেতু তখন ক্লাসিক্যাল এজে বিশেষ করে হিরোইক কাপ্লুটে কবিতা লিখা হতো, আর হঠাৎ করে কেউ এসে ব্ল্যাংক ভার্সে কবিতা লিখলো, এই বিষয়গুলো কিন্তু পছন্দ করতো না অনেকে। তো যার জন্য কিন্তু কবিতাগুলো সেভাবে পড়া হতো না। এর পরে আমরা অনেকগুলো আরো পেয়ে যাবো, যেমন গ্রে রয়েছে, উইলিয়াম কলিন্স রয়েছে, ব্লেক রয়েছে, এরা কিন্তু কবিতাগুলো লিখেছে। ঠিক এই সময়ে অর্থাৎ ১৭৯৮ খ্রিস্টাব্দের আগে উইলিয়াম কপারও কবিতাগুলো লিখছেন। তাহলে উইলিয়াম কপার অর্থাৎ এক কথায় বলতে পারি যে ১৭৯৮ খ্রিস্টাব্দের আগে যে সমস্ত কবিরা কবিতাগুলো লিখেছেন কিন্তু রোমান্টিক কবিতার সঙ্গে মিল রয়েছে, অর্থাৎ রোমান্টিক কবিতার যে সমস্ত ফিচার্স গুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই একই বৈশিষ্ট্য দেখতে পাবো সেই সমস্ত কবিতাগুলোকে আমরা কিন্তু বলবো যে ওগুলো হচ্ছে প্রি রোমান্টিক পোয়েট্রি, অর্থাৎ রোমান্টিক যুগের আগের, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে প্রিকারসার্স অফ রোমান্টিসিজম। এই পয়েটদেরকে, অর্থাৎ প্রিকারসার্স অফ রোমান্টিসিজম কথাটার অর্থ হচ্ছে যে রোমান্টিক যুগের যে অগ্রদূত রয়েছে সেই অগ্রদূতরা, অর্থাৎ প্রিকারসার্স মানে হচ্ছে অগ্রদূত। তাহলে এখানে কি কি বিষয়বস্তু থাকে, বিশেষ করে প্রি রোমান্টিক পোয়েট্রির যে ফিচার্স গুলো রয়েছে সেই ফিচার্স গুলো কি রয়েছে এখানে দেখতে পাবো আমরা, যে ইমাজিনেশন, অর্থাৎ এখানে কি থাকবে যে ইমাজিনেশনের উপর ভর করে কবিতাগুলো লেখা হবে। ঠিক একইভাবে দেখতে পাবো যে ন্যাচারাল এলিমেন্ট বা ইন্টারেস্ট ইন নেচার এই সমস্ত জিনিস থাকবে। তাছাড়া থাকবে ফোকাস অন দ্য লাইফ অফ কমন পিপল। তারপরে দেখতে পাবো এখানে মেডিয়াভাল ইনফ্লুয়েন্স রয়েছে, অর্থাৎ মধ্যযুগের কিছু প্রভাব দেখতে পাবো, মানে যেটাকে বলছি ইউজ অফ হেলেনিজম। তো এইগুলো কিন্তু রোমান্টিক কবিতায় বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে, কিন্তু যদিও এই প্রি রোমান্টিক পোয়েট্রি গুলোতেও কিন্তু অনেকগুলো এই জিনিসগুলো দেখতে পাবো। তাছাড়া দেখতে পাবো আমরা ফ্রিডম ইন স্টাইল অ্যান্ড ফর্ম, অর্থাৎ কবিতা রচনার ক্ষেত্রে কিন্তু একটা ফ্রিডম থাকবে, যে এখানে যে মানে বাধ্যতামূলক ভাবে কবিতা লিখতে হবে কোনো একটা রাইম কে কেন্দ্র করে, এরকম কোনো ব্যাপার স্যাপার এখানে দেখতে পাবো না। তাছাড়াও এখানে দেখতে পাবো আমরা যে হিউম্যানিটেরিয়ান কনসার্নস থাকবে। তাহলে এই যে এইগুলো ফিচার্স গুলো বললাম, এই ফিচার্স গুলো হচ্ছে প্রি রোমান্টিক পোয়েট্রির। তাহলে রোমান্টিক পোয়েট্রির ক্ষেত্রে যদি যাই আমরা, তাহলে এর থেকেও অনেক বেশি ফিচার্স দেখতে পাবো অবশ্যই। যেমন একটু বলেই দিচ্ছি আমি, ইমাজিনেশন, সেন্সুয়াসনেস, মিস্টিসিজম, এসকেপিজম, রিটার্ন টু নেচার, সিম্বলিজম, ইউজ অফ ইমেজারি, এই ধরনের অনেকগুলো কিন্তু ফিচার্স আমরা রোমান্টিক পোয়েট্রিতে পেয়ে যাব। অর্থাৎ এই যে রোমান্টিক পোয়েট্রি বারবার কথাটা বলা হচ্ছে, এটা ১৭৯৮ সালে যে লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হয়েছিল সেখানে কিন্তু মোট ২৩টা কবিতা ছিল। এই ২৩টা কবিতার মধ্যে প্রায় ১৯টা কবিতাই ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, এবং মোট ৪টা কবিতা ছিল কোলেরিজের। তো এখানে টিনটার্ন অ্যাবি বা লাইন কম্পোজড অফ ফিউ মাইলস অ্যাবভ টিনটার্ন অ্যাবি, এই কবিতাটার মধ্যে কিন্তু সর্বাধিক রোমান্টিক যুগের যে সমস্ত বা রোমান্টিক কবিতার যে সমস্ত ফিচার্স গুলো রয়েছে সেই ফিচার্স গুলো আমরা পেয়ে যাব। তো আমি ওইদিকে যাচ্ছি না, এবারে চলে যাচ্ছি আমি সরাসরি কবিতার দিকে। এবারে কবিতাটা শুরু করছি আমি। তাহলে এখানে যে কবিতাটা দেখতে পাচ্ছি, কবিতার নামকরণেই দেখতে পাচ্ছি দ্য স্নেল, মানে এটা একটা ন্যাচারাল এলিমেন্ট রয়েছে, অর্থাৎ প্রকৃতিরই একটা উপাদান নিয়ে, একটা ছোট্ট শামুক নিয়ে কিন্তু কবিতাটা লেখা হয়েছে। টু গ্রাস or leaf or fruit or all, the snail sticks close nor fears to fall, as if he grew their house and all together. তাহলে প্রথমে বলা হচ্ছে যে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর অল, অর্থাৎ বলা হচ্ছে যে শামুক কিভাবে লেগে থাকে, বলছে দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক হাঁটো ভাবে লেগে থাকে। কোথায় লেগে থাকে? ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা দেওয়ালে, যেখানেই লেগে থাকুক না কেন এমন আঁটো-সাঁটো ভাবে শামুক লেগে থাকে, নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, এবং মনে হয় যে অ্যাজ ইফ হি গ্রেও দেয়ার, যেন সেখানে সে বেড়ে উঠেছে, অ্যান্ড হাউস অ্যান্ড ওয়াল টুগেদার, সেটাই তার বাড়ি, সেটাই তার সবকিছু। তাহলে অর্থাৎ এই যে প্রথম স্ট্যান্জাটা পড়লাম সেখানে স্পষ্টভাবে বুঝতে পারছি যে শামুক যেখানেই লেগে থাকে, সেটা ঘাস হোক বা পাতা বা ফল বা কোনো দেওয়াল, দেওয়াল বলতে এখানে স্যাঁতসেঁতে ভেজে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে লেগে থাকে, এমন ভাবে এমন আঁটো-সাঁটো ভাবে লেগে থাকে যেন মনে হচ্ছে যে সেখানে সে জন্মেছে, সেখানেই বড় হয়েছে, সেটাই তার বাড়ি, সেটাই তার সবকিছু, এবং এমন আঁটো-সাঁটো ভাবে লেগে থাকে যে তার পড়ে যাওয়ার কখনোই কিন্তু ভয় থাকে না। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সেই বাড়ির ভিতরে সে নিজেকে নিরাপদে লুকিয়ে নেয়।
when danger imminent besides of storm or other harm besides of weather, যখন আবহাওয়ার কোনো ক্ষতির সম্ভাবনা বা ঝড়ের আশঙ্কা থাকে, এই ঝড়ের আশঙ্কা বা ঝড়ের বিপদাসন্ন দেখেই সে কিন্তু নিজেকে নিরাপদভাবে লুকিয়ে ফেলে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, যদি তার সুরে আলতো করে ছোঁয়া দেওয়া যায়, অর্থাৎ এই যেমন হাতির সুর রয়েছে ঠিক একইভাবে আমরা কিন্তু দেখতে পাবো এখানে যে শামুকের সুর থাকে। তো বলছে শামুকের সুরে যদি আলতো করে ছোঁয়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যদি ছোঁয়া দেওয়া যায়, তো বলা হচ্ছে যে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংযম ক্ষমতাটা এতটাই বেশি, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, তাহলে সে কিন্তু নিরানন্দ ভাবেই, অর্থাৎ সে আনন্দহীনতার সহিত নিজেকে সে বাড়ির ভিতরে গুটিয়ে নেয়। রিভার হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে বসবাস করে সে একাকী বসবাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, সে ছাড়া তার আর কোনো ব্যক্তিগত অধিকারী নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার, তার সমস্ত সম্পদটা, তার সমস্ত সম্পত্তিটা নিজেরই হয়, সে খুব সন্তুষ্টি অর্জন করে থাকে। অর্থাৎ এখানে ডুয়েল শব্দটার অর্থ হচ্ছে বসবাস করা এবং স্যাটিসফাইড শব্দটার অর্থ হচ্ছে সন্তুষ্ট থাকা। ট্যাটেলস মানে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস, মানে ব্যক্তিগত কোনো অধিকার। দ্য হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, নর পার্টনার অফ হিজ ব্যাংকুয়েট নিডস, অ্যান্ড ইফ হি মিটস অন অনলি ফিডস দ্য ফাস্টার। কি বলা হচ্ছে তাহলে এখানে বলা হচ্ছে যে একটা শামুক কার মতো জীবনযাপন করে, হারমিটের মতো, অর্থাৎ সন্ন্যাসীর মতো জীবনযাপন করে। দ্য হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, একজন হারমিটের মতো, একজন সন্ন্যাসীর মতো, একজন সাধুর মতো সে কি করে, সে তার জীবন যাপন করে, জীবন অতিবাহিত করে। নর পার্টনার অফ হিজ ব্যাংকুয়েট নিডস, তার কিন্তু ভোজনের সময়, তার খাবারের সময় কোনো রকমের অংশীদারের প্রয়োজন হয় না, তার কোনো পার্টনারের প্রয়োজন হয় না, অর্থাৎ যখন সে খায় তখন একাকীই খায়। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে হারমিট যেমন একাকী খাচ্ছে, হারমিট যেমন একাকী জীবনযাপন করছে, ঠিক একইভাবে একটি শামুক কিন্তু নিজে আলাদাভাবে জীবনযাপন করছে, একাকী জীবনযাপন করছে, নিঃসঙ্গতার সহিত জীবনযাপন করছে। অ্যান্ড ইফ হি মিটস অন, যদি তার কারো সঙ্গে সাক্ষাৎ হয়, অনলি ফিটস দ্য ফাস্টার, তাহলে সে তড়িঘড়ি খেয়ে ফেলে, অর্থাৎ তাড়াহুড়ো করে সে খাবারটা খেয়ে ফেলে, অর্থাৎ তার খাবারে কোনো রকমের অংশীদারের যেহেতু প্রয়োজন হয় না বা অংশীদারের প্রয়োজন আছে বলে মনে করে না, তাই কোনো বন্ধু বান্ধবকে দেখলে বা তার কোনো যদি দেখে কারো সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাহলে কিন্তু সে তাড়াতাড়ি করে খাবারটাকে খেয়ে ফেলে। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, যে তাকে খোঁজে সে অন্ধর চেয়েও অধম, অর্থাৎ যে শামুকটাকে খোঁজার চেষ্টা করে সে কিন্তু বলছে যে ওর্স দেন ব্লাইন্ড, অর্থাৎ অন্ধর চেয়েও বেশি অধম। কারণটা কি? কারণ হচ্ছে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়িটা একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এমন ভাবে, মানে এক কথাই বলছে সে এবং তার বাড়ি এই দুটো আলাদা কোনো জিনিস নয়, সেই দুটো অতপ্রতভাবে জড়িত, একে অপরের সঙ্গে জড়িত। যেটা শামুক সেটাই তার বাড়ি, যেটা তার বাড়ি সেটাই শামুক। একটু এখানে লাইন মিস্টেক আছে, যদিও মানে পিডিএফ এ সেটা পাচ্ছি না, তারপরে আমি বলে দিচ্ছি এখানে কি রয়েছে। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইফ হি ফাইন্ড ইটস হি ফাইন্ডস টু ফেল ইটস মাস্টার, এই অংশটুকু নাই। যদিও বলা হচ্ছে যদিও সে শামুকটাকে খুঁজে পায়, তথাপি সে কিন্তু তার প্রভুকে খুঁজে পাবে না, অর্থাৎ এখানে প্রভু বলতে দুটো জিনিসের কথা বলা হচ্ছে। কি কি দুটো জিনিস? একে তো বলা হচ্ছে যে শামুককে যদি খুঁজেও পাওয়া যায়, তাহলে শামুককে কিভাবে সৃষ্টি করা হয়েছে, এই শামুকের সৃষ্টির রহস্য ভেদ করা যাবে না। কারণ হচ্ছে শামুক এবং শামুকের খোলস আলাদা কিছু নয়, যাহা খোলস তাহাই শামুক, যাহা শামুক তাহাই তার খোলস। আরেকটা মিনিং হচ্ছে যে যদি আমরা মনে করি যে ঈশ্বর কিভাবে সৃষ্টি করেছে শামুকটাকে, তাহলে কিন্তু এইটা আমরা কিন্তু যতই উদ্ঘাটন করার চেষ্টা করি না কেন, আমরা ব্যর্থই হব, আমরা সাকসেস হতে পারবো না। অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি নিয়ে যতই গবেষণা করা যাক না কেন, এই গবেষণার কখনো শেষ থাকে না। তাহলে এবারে হচ্ছে কথা হচ্ছে যে এই কবিতাটার মধ্যে কবি কি মেসেজ দিতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। এখানে যে দ্য স্নেল কবিতাটা লেখা হচ্ছে, স্নেল নামকরণটা করা হয়েছে, এই স্নেলটা কিসের প্রতীক? এই স্নেলটা হচ্ছে স্লো মুভমেন্টের প্রতীক।
অর্থাৎ এখানে স্লো মুভমেন্ট বলতে কি? এখানে মানুষের জীবনের সঙ্গে কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই তুলে ধরা হচ্ছে। যে স্নেল যেমন ধীরে, ধীরে চলে, এর মুভমেন্টটা খুব ধীরে, ধীরে হয়, চলনটা খুব ধীরে, ধীরে, যার জন্য শামুকের কিন্তু পড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। ঠিক একইভাবে আমাদের সমাজে যে সমস্ত মানুষরা ধীরে, ধীরে উন্নতির পথে এগিয়ে চলে তাদের কিন্তু অবনতির পরিমাণটা খুব কম থাকে। অর্থাৎ তাদের কিন্তু অবনমন বা অবনতি হওয়ার আশঙ্কা থাকে না। কিন্তু যারা খুব তড়িঘড়ি চলে বা যারা খুব তড়িঘড়ি নিজের জীবনে উন্নয়ন করার চেষ্টা করে, তারা কিন্তু অবনতির পথেই এগিয়ে যায়। অর্থাৎ তাদের অবনতি অবধারিত। এবং এই যে স্নেলের সঙ্গে মানুষের লাইফের কিছু কিন্তু যেমন মিল রয়েছে, তেমন কিছু অমিলও রয়েছে। দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকে না। মানুষের যেটুকু আছে, যে ধন সম্পদ রয়েছে, সে ছাড়াও মানুষ কিন্তু সবসময় খাই, খাই আরো চাই এরকম লাগা থাকে। কিন্তু একটা স্নেল বলছে যে স্নেলের যেটুকু রয়েছে, যে সম্পত্তিটুকু রয়েছে সেটুকু নিয়ে সেলফ সাফিসিয়েন্ট থাকে। তার কিন্তু আর কোনো চাওয়া পাওয়ার থাকে না। কিন্তু এখানে আবার মানুষের সঙ্গে যে এর বিভেদটা বা তফাৎটা রয়েছে সেটা কোথায় রয়েছে? যেমন একটা শামুকের কোন রকমের পার্সোনাল বিলঙ্গিংস থাকে না। অর্থাৎ এর কোন রকমের উত্তরসূরি থাকে না। তার জন্য এর কোন টেনশনও থাকে না। ঠিক একইভাবে কিন্তু আমরা যদি দেখি যে মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টোটা। কারণ হচ্ছে মানুষের পার্সোনাল বিলঙ্গিংস থাকে। অর্থাৎ একজন বাবার ৪ জন সন্তান থাকলে ৪ জন সন্তানই কিন্তু বাবার যে সমস্ত সম্পত্তি রয়েছে সে সমস্ত সম্পত্তির ভাগীদারি থাকে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে শামুকের জগতের সঙ্গে মনুষ্য জগতের একেবারে মিল নাই। অথচ মানুষের যে সম্পত্তিটা রয়েছে সে সম্পত্তিটা নিয়েই মানুষ কিন্তু সন্তুষ্টি অর্জন করতে পারত। কিন্তু যেহেতু এদের পার্সোনাল বিলঙ্গিংস অর্থাৎ ভাগাভাগির ব্যাপার থাকছে, তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা অন্যরকম ভাব ফুটে উঠছে। তাছাড়া বলা হচ্ছে যে যখন দেখা যাচ্ছে যে ঝড়ের আশঙ্কা দেখতে পাচ্ছে, যেমন এখানে বলেছে within that house secure he hides when danger imminent betides of a storm or other harms besides of weather। তাহলে বলছে যখন কোনো বিপদ আসছে, বিপদাচ্ছন্ন হলে তারা কিন্তু বাড়িতে লুকিয়ে পড়ছে। তাহলে এইটা কিন্তু কিসের জন্য? এদের যে একটা মানে আত্মসংযমী ক্ষমতা আছে, আত্মসংযমী ক্ষমতা বা আত্মরক্ষার ক্ষমতা, বা বলতে পারি যে ওরা এতটুকুই সংবেদনশীল যে যখনই বিপদাসন্ন হয়, বিপদাসন্ন হওয়ার আগে, আগে তারা কিন্তু নিজেরা সাবধানতা অবলম্বন করে। অর্থাৎ এদের মধ্যে যে আ কশাস ভাবটা বা এদের মধ্যে যে সতর্কতা অ্যাওয়ারনেস এর ভাবটা সেটা কিন্তু খুব দ্রুত হচ্ছে, দ্রুত দেখতে পাচ্ছি আমরা। কিন্তু মানুষের ক্ষেত্রে কি হচ্ছে? মানুষ যতক্ষণ পর্যন্ত বিপদের সম্মুখীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু সেখান থেকে সচেতন হয়ে ফিরে আসছে না। তাহলে এই ভাবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবিতার মধ্যে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে দুটো জগতের সঙ্গে একটা আ ইমপ্লাইড কম্প্যারিজন রয়েছে। একটা হচ্ছে মানুষ্য জগৎ, আরেকটা হচ্ছে স্নেলের জগৎ। এই দুটো জগতের মধ্যে কিন্তু যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটাও দেখানো হয়েছে এবং যে মিলগুলো রয়েছে সেগুলোও দেখানো হচ্ছে। তাহলে শামুক কিভাবে জীবনযাপন করে একথা বলতে গিয়ে স্পষ্টভাবে কিন্তু এই কবিতায় আ কবি বলেছেন শেষের দিকে যে এই যে মানবকুলেরই একজন ধর্মীয় লোক সন্ন্যাসী। এই সন্ন্যাসী যেমন জীবনযাপন করে যে একেবারে নির্জন এলাকায় চলে যায়, পার্বত্য এলাকায় চলে যায়, বা এক কথায় বলতে গেলে এই জনসমাবেশ ছেড়ে কিন্তু ও বাইরের পরিবেশে গিয়ে জীবনযাপন করে। তো বলা হচ্ছে যে মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, মানুষ কিন্তু কি করছে? যে সমাজে থাকতে পছন্দ করছে, এরা কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকতে পছন্দ করছে। তার মধ্য থেকেও দেখতে পাচ্ছি এক শ্রেণীর মানুষকে এরা কি করছে? মানুষের যে সমাজটা রয়েছে বা লোকালয় রয়েছে তা ত্যাগ করে দিয়ে তারা নির্জনে গিয়ে জীবনযাপন করছে। তো এখানে ওই মানুষের সমাজবদ্ধতার সঙ্গে কিন্তু তাদের অর্থাৎ সন্ন্যাসীর কোন রকমের মিল পাওয়া যাচ্ছে না। তাহলে কার সঙ্গে মিল রয়েছে? বলা হচ্ছে যে এখানে সন্ন্যাসী যেমন করে বাইরে গিয়ে জীবনযাপন করছে, সন্ন্যাসী যেমন একাকী জীবনযাপন করছে, সন্ন্যাসী যেমন একাকী লাইফ লিড করছে, কারো সঙ্গ প্রয়োজন হয় না। খাবারের সময় কোনো সঙ্গী সাথীর প্রয়োজন হয় না। আ কাউকে দেখলে একাকী তড়িঘড়ি খেয়ে ফেলে। তো বলা হচ্ছে যে শামুকের জীবনটা ঠিক সেইরকমই। শামুকও নিঃসঙ্গভাবে জীবনযাপন করে। শামুকও কিন্তু সঙ্গ দিতে চায় না কারো, বা খাবারের সময়ে, ভোজনের সময়ে সে যে কেউ আসবে তার খাবারটা ভাগ নিয়ে খাবে, তাদের মনের মধ্যে যে আনন্দ, একটা সব আনন্দ যে ভাগ করে নেবে খাবারের মধ্যে দিয়ে, এই সমস্ত কিন্তু চিন্তাধারাগুলো শামুকের মধ্যে দেখতে পাই না।
কিন্তু মানুষের মধ্যে এইগুলো একেবারে খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পায় যে কোনো মানুষ খেতে বসলে পাশে দিয়ে কেউ গেলে অবশ্যই পরিচিত হলে সাধারণত ডাকে, অপরিচিত হলেও যদি সেরকম হয় মনে হয় তাহলে ডাকে অবশ্য। তাহলে এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। তাহলে এই কবিতাটার মধ্য দিয়ে যে মেসেজটা পাওয়া যাচ্ছে, মেসেজটা হচ্ছে এরকম যে আমাদের যেটুকু ধন সম্পদ রয়েছে সেটুকু নিয়েই আমরা সন্তুষ্ট অর্জন করব, সেটুকু নিয়েই আমরা সন্তুষ্টি থাকব। আমাদের ধন সম্পদ অর্জনের জন্য আমরা একেবারে অসন্তোষ হয়ে পড়বো না, এবং বলা হচ্ছে যে আমাদের জীবনে যে উন্নতিটা করব সেই উন্নতিটা একেবারে তড়িঘড়ি হবে না, অর্থাৎ দ্রুততার সঙ্গে হবে না, যাতে করে সেই আহ অবনমন চলে আসে। আমাদের জীবনের উন্নয়নটা যেন হয় ধীর গতি সম্পন্ন, একেবারে তাহলে সুস্থায়ী হবে। এই হচ্ছে আমাদের কবিতার বিষয়বস্তু। তাহলে এখানে কিছু কোশ্চেন রয়েছে, কোশ্চেন গুলো আমি সলভ করে দিচ্ছি। আর এখানে অর্ডনেস্ট রয়েছে এমিনেন্ট। এমিনেন্ট মানে হচ্ছে যে আসন্ন আর কি। চ্যাটেলস পার্সোনাল বিলঙ্গিং, ব্যক্তিগত অধিকারী, অর্থাৎ আমরা যেটাকে উত্তরসূরি বলছি আর কি। কম্প্রিহেনশন এক্সারসাইজেস, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কারেক্ট অল্টারনেটিভটাকে বাছাই করতে বলছে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য। কোশ্চেন নাম্বার এ, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল shrinks into its house with much displeasure। তাহলে এখানে much displeasure নেই, শুধু displeasure আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের এ নাম্বার। নেক্সট কোশ্চেন নাম্বার বি, in its house the snail lives with। তাহলে স্নেল এর বাড়িতে কার সঙ্গে বসবাস করে? কারোর সঙ্গে নয়। ওখানে লাইনটা রয়েছিল এরকম যে wherever he dwells alone, তাহলে এখানে হবে নো ওয়ান, অর্থাৎ অপশন নাম্বার 4। নেক্সট দেখতে পাচ্ছি 2 নম্বরে, স্টেট whether the following statements are true or false। মানে নিম্নে যে সেন্টেন্স গুলো বিবৃতিগুলো দেওয়া আছে সেগুলো ঠিক না ভুল। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য তুমি সেন্টেন্স দাও, অথবা ফ্রেজ দাও, অথবা ওয়ার্ডস দাও। তাহলে এখানে একটা জিনিস যেটা লেখা নেই সেটা আমি বলে দিচ্ছি একটু, যে যেমন বলতে হতো এখানে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অন দ্য ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ ডান দিকে যে বক্সগুলো দেওয়া হয়েছে সেই বক্সের মধ্যে সত্যি হলে টি লেখো আর মিথ্যা হলে এফ লেখো। যদিও বুঝতে পারছি আমরা দেখে, লেখা নাই যার জন্য বলে দিলাম। কোশ্চেন নাম্বার এ, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল। না, ওখানে বলা হয়েছিল যে দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। তাহলে এটা অবশ্যই ফলস হবে, ফলস দেবো এবং আমরা লিখবো দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে দেবো। নেক্সট কোশ্চেন নাম্বার বি, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম। বলছে ঝড়ের সময়ে স্নেল বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ তার বাড়ির বাইরে বেরিয়ে আসে না, এটাও ভুল। কারণ হচ্ছে এখানে স্পষ্টভাবে লেখা আছে within that house secure he hides when danger imminent betide of storm। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা হবে when danger imminent betide of storm। এটুকু লিখলেই হবে, বা উপর থেকে যদি লেখা যায় তো খুবই ভালো হবে, কিন্তু হয়তো অ্যান্সারের যে স্পেসটা দেওয়া থাকবে সেখানে সমস্যা হবে। তাহলে লিখে দিতে হবে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, এই অংশটুকু লিখে দিতে হবে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে গেল। নেক্সট, সম্ভবত টেক্সট বইয়ে 3টে করে কোশ্চেন দেওয়া হবে, এখানে কম আছে, যদিও এটা পিডিএফ রয়েছে আর কি, অনলাইন থেকে ডাউনলোড করা রয়েছে, তো টেক্সট বইটা দেখে নিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু। স্নেল স্বাভাবিকভাবে বা সাধারণত কিসের সঙ্গে লেগে থাকে? তো প্রথম লাইন থেকে অ্যান্সারটা পেয়ে যাবো আমরা, তাহলে জাস্ট সাবজেক্ট ভার্ব গুলোকে সাজিয়ে নিতে হবে। সাবজেক্টটা হচ্ছে দ্য স্নেল। দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর অল। অর্থাৎ এইটুকু সাজিয়ে প্রথম যে লাইনটা রয়েছে, প্রথম লাইনে অ্যান্সার রয়েছে, প্রথম লাইনটাকে লিখে দিলেই হয়ে গেল। নেক্সট বলছে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। কি সেই জিনিস বা কি এমন জিনিস যা এই স্নেলকে আত্মসন্তুষ্টি করে রাখছে আর কি। তাহলে ওয়েল স্যাটিসফাইড করে রাখছে কি জিনিস বলছে,
The on whole treasure of the snail makes the snail well satisfied. নেক্সট কি রয়েছে? গ্রামার ইন ইউজ। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু কোশ্চেনস অ্যাজ ডাইরেক্টেড। যেভাবে বলা হয়েছে সেই নির্দেশ অনুসারে কোশ্চেন করতে বলেছে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং ডাজ। ডাজ ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তাহলে এখানে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মতো করে করলে হবে না, কারণ এখানে স্পষ্ট বলে দিয়েছে ডাজ ব্যবহার করতে বলেছে। তাহলে আমাকে কি করতে হবে এখানে? ডাজ। ডাজ কেন ব্যবহার করতে বলেছে? যেহেতু এখানে রাইজেস রয়েছে, যার জন্য ডাজ। যদি রাইজেস না থেকে রোজ থাকতো তাহলে ডিড দিতে হতো, আর যদি রাইজ থাকতো শুধু তাহলে ডু। তাহলে এখন ডাজ ব্যবহার করতে হবে, ডাজ দিয়ে করা যাচ্ছে। তাহলে ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। নেক্সট হচ্ছে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। এখানে বলছে ইনফরমেশন কোশ্চেন ইউজিং হু। তাহলে হু ব্যবহার করতে হবে। তো খুবই সহজ, হু ব্যবহার করতে হলে মানে অ্যান্সারটাকে বাদ দিয়ে দিতে হবে। ডব্লিউএইচ কোশ্চেন যখন করা হয় আর কি, তা এখানে দেখতে পাচ্ছি হু। হু মানে কে। তাহলে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। জয়েস ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো গায়ক। তাহলে কে সবচেয়ে ভালো গায়ক? জয়েস। তাহলে জয়েসের জায়গাতে হু বসাতে। তাহলে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস, শেষে ইন্টারোগেশন মার্ক অর্থাৎ প্রশ্ন চিহ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার সি, হি স দ্য রেইনবো। সে রেইনবো অর্থাৎ রামধনু দেখেছিল। ইন্টারোগেটিভ ইউজিং ডিড বলেছে এখানে। কেন ডিড বলেছে? একটু আগে বললাম পাস্ট যদি থাকতো, অর্থাৎ এই যে স রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, এটা স রয়েছে, যার জন্য ডিড লিখতে হবে। তাহলে কি করব আমরা? ডিড হি সি দ্য রেইনবো, বা শেষে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। নেক্সট হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। ইনফরমেশন কোশ্চেন ইউজিং হাউ। হাউ ব্যবহার করে এটাকে প্রশ্ন করতে বলেছে। তাহলে হাউ মানে কিভাবে। তাহলে বলছে আমি বাসে চেপে স্কুলে যাই। তো আমি কিভাবে স্কুলে যাই? বাসে চেপে। তাহলে বাই বাসটা বাদ চলে যাবে। তাহলে হাউ ডু আই গো টু স্কুল। হাউ ডু আই গো টু স্কুল, এটা হচ্ছে কোশ্চেন। এবার যেহেতু নিজেকে নিজে প্রশ্ন করা যায়, আমরা কি করি? এটাকে চেঞ্জ করে নিই। চেঞ্জ করে এইভাবে করি যে হাউ ডু ইউ গো টু স্কুল, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের গ্রামারের পার্টটা শেষ হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি এখানে একটা রাইটিং রয়েছে, রাইটিং অ্যাক্টিভিটি। কোশ্চেন নাম্বার 5 এ, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্সেস কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স। তো তোমরা অবশ্যই এই চ্যানেলেই আরো অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, রাইটিং রয়েছে। তো ওই রাইটিং এর মধ্যে এই এডিটোরিয়াল লেটার গুলো পেয়ে যাবে। আর যদি কোনোটা না থাকে, আহ কোনোটা দরকার থাকলে অবশ্যই মেসেজ করলে আমি ওই জিনিসটার উপরে ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।